হাই এভরিওয়ান, আশা করছি তোমরা আগের যে দুটো ক্লাস আমরা আপলোড করেছিলাম ফ্রম জিরো থেকে সেই দুটো ক্লাস তোমরা দেখেছো, যেটায় আমাদের যে চ্যাপ্টারটা ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে পর্যটকদের বিবরণে ভারতের সমাজ এবং সেখানকার সমস্ত বিবরণ। তো আমরা আজকের যে ক্লাসটা করব সেই ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফ্রম জিরো তোমাদের হিস্ট্রির ক্ষেত্রে এবং ইংলিশের ক্ষেত্রেও আমরা দুটো সাবজেক্ট যেহেতু এই মুহূর্তে কভার করছি, তাই দুটো সাবজেক্টের ক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে তোমরা ক্লাসটা করতে পারো। এবং তোমাদের এক্ষেত্রে যে ক্লাস করলেই যে তোমাদের মানে সাবস্ক্রিপশন নিয়ে কোনো একটা ক্লাস করতে হবে, পেইড ক্লাস করতে হবে, না, একদম না। ফ্রম জিরো তোমাদের সবাইকে অ্যাসিওর করছে যে এরকম কোনো কিছু করতে হবে না। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার থরলি আমরা বোঝাতে যাব এবং তার যে এমসিকিউ, যেহেতু এই সেমিস্টারটা এমসিকিউ নিয়ে, তো সেই এমসিকিউ আমরা প্রত্যেকটা বোর্ডে করতে যাব এবং তোমাদের বোঝাতে যাব। তাতে তোমাদের কোনো পয়সা বা কোনো রকম কোনো কিছু দরকার নেই। ইংলিশ এবং হিস্ট্রি তোমাদের সম্পূর্ণ তোমাদের জন্যই হবে এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে হবে। প্রত্যেক দিনকার ক্লাস তোমরা ফলো করবে। আর যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে না এক্সট্রা দিতে হবে, তোমাদের কয়েকটা জায়গা হয়তো কোনো নোট হয়তো রয়েছে, সেটা আমি তোমাদের শর্টসের মাধ্যমে সেটাকে আপলোড করে দেবো। আগের দুটো ক্লাস অবশ্যই তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবে। আর আরেকটা কথা হচ্ছে, জোর করব না, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কারণ তোমাদের জন্যই আমাদের এই ইনিশিয়েটিভ। কারণ আমরা পৌঁছাতে চাইছি সেই জায়গাটায় যেখানে সবাই অ্যাটলিস্ট তোমরা বিনামূল্যে ক্লাসটা করতে পারো এবং সেই জায়গাটায় তোমরা আসতে পারো। তো শুরু করা যাক আজকের ক্লাসের আমাদের জায়গাটা, সেটা হচ্ছে পর্যটকদের বিবরণে, যেখানে আমরা আজকে মূলত আসবো হচ্ছে রাজকীয় ক্ষমতা। তো আজকের ক্লাসটায় না তোমাদের ইন্টারেস্টিং বলবো, তার থেকেও বেশি বলবো যে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এইখান থেকে ওই যে যেরকম বোঝাতে যাবো, জানবে প্রত্যেকটা হচ্ছে এমসিকিউ। এটার মধ্যে প্রত্যেকটা ভাগ নিয়ে আলোচনা হবে, যে কার কি ডিভিশন ছিল, কোন কোন রাজদূত কোন সময় আসছে, কে কে এসে কি বলছে, এগুলো তো রয়েছে। এবং আজকে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে সিস্টেমটা, যেটা গোটা ভারতবর্ষে দেখতে পাও, সেটা কি তাহলে আগে ছিল? হ্যাঁ ছিল। তাহলে কিভাবে ছিল? তোমাদের মধ্যে প্রশ্ন আসবে। দেখবে একটা আমি মিল দেখাবো, যে আগে যা ছিল এখনো কিন্তু তাই আছে। তো সেই মিলগুলো তোমরা একটু দেখতে পারবে এবং মনে রাখার ক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি প্রত্যেককে বলবো একটা মাইন্ড ম্যাপিং করবে, বোর্ডে যেরকমভাবে করবে তুমি সেভাবে খাতার মধ্যে মাইন্ড ম্যাপিংটা করবে, অর্থাৎ যেভাবে আমি পড়াবো সেটা। তাতে গিয়ে কী হবে, তোমাদের মনে রাখতে হয়তো কোনো রকমভাবে অসুবিধা হবে না। তো আসছি তাহলে সেই জায়গাটায়, যে রাজকীয় ক্ষমতা। রাজকীয় ক্ষমতাটা কি? যে একজন রাজার কাছে কি কি ক্ষমতা থাকতে পারে। প্রাচীন ভারতে আমরা মোটামুটি পক্ষে দেখতে পেয়েছি যে পাল আছে, সেন আছে, চোল আছে, রাষ্ট্রকূট আছে। এদের মতো এদের তো আলোচনা করেছি, ঠিক এদের মতোই সুলতানি আছে এবং মুঘল আছে। এইরকম সময় রাজা, সুলতান, বাদশাহ এরা ছিলেন শাসন ব্যবস্থার সর্বা। তারা ছিলেন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ বলো, সেনা বিভাগ, এইগুলো প্রত্যেকটার ক্ষেত্রে তারাই কিন্তু সর্বা। এবার তাদের কথাই ছিল কি, যে ধর্মীয় ব্যাপারে, মানে তাদের ক্ষেত্রে যে ধর্মীয় ব্যাপারটা রয়েছে, যে তাদের কথায় সেই ধর্মীয় ব্যাপারে শেষ কথা। এবং তারা পদস্থ যে কর্মচারীরা রয়েছে এবং সেই কর্মচারীদের নিয়োগ এবং পদচ্যুত তিনিই করবেন। এই হচ্ছে বড় বিষয়। তাহলে এখান থেকে ছোট্ট একটা প্রশ্ন আসছে, যে কার ক্ষমতা তাহলে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা লিখে নিই, বলা যেতে পারে যে রাজার ক্ষমতা সর্বা। ঠিক আছে, এমসিকিউ কিন্তু প্রশ্নটা এরকম ভাবে আসতে পারে যে স্টেট বা রাজ্যের ক্ষেত্রে সবার উপরে কে, তখন বলে দেবে রাজা। এটা 1 নম্বর এমসিকিউ বা 1 নম্বর একটা প্রশ্ন চলে গেল। এবার এরপরে যদি দেখি যে কয়েকজন তাহলে পর্যটকের নাম তো নিতেই হয়, যে পর্যটকের নাম আমি কিন্তু শর্টসের মধ্যেই দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা সেটাকে দেখে নিও যে কার আমলে কি আসছে। তাও আমি
তোমাদেরকে এখানে কয়েকজন ইম্পর্টেন্ট পর্যটক, যেটা এই মুহূর্তে মানে এই ইউনিটটা নিয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিকোলো কন্টি। নামটা মাথায় রাখো, নিকোলো প্রথমে 1 নম্বর নামে আসছে, ধরা যাক নিকোলো কন্টি, ঠিক আছে? নিকোলো কন্টি, কেউ নিকোলো বলে, কেউ নিকোলো বলে, কেউ নিকোলো বলে, ঠিক আছে? তোমাদের যেটা ইচ্ছা। নিকোলো কন্টি, নিকোলো কন্টি আসছে কোন সময়? 1822 সাল, সরি 1422 সালে আসছে নিকোলো কন্টি। ফাইন। এবার 1422-এ যখন নিকোলো কন্টি আসছে, তাহলে সেখানে তো কিছু নিশ্চয়ই জায়গা থাকবে যে এই নিকোলো কন্টি কার আমলে আসছে বা কি করতে আসছে। তাহলে নিকোলো কন্টি আসছে যখন, সেটা হচ্ছে রাজা দ্বিতীয় দেবরায়ের আমলে। কার আমলে আসছে? দ্বিতীয় দেবরায়, ঠিক আছে? এটা হ্যাঁ, দ্বিতীয় দেবরায়। এখান থেকে করে দিচ্ছি আমি। একবারে বলে দিলাম, খ্রিস্টাব্দে দ্বিতীয় দেবরায়ের আমলে আসছে। এবার তিনি কি বললেন? তিনি বললেন যে ভারতের সর্বাপেক্ষা তিনি ছিলেন নাকি শক্তিশালী রাজা। প্রশ্নটা কিভাবে আসতে পারে? তার কমেন্টটা তাহলে কি? ভারতের সব থেকে শক্তিশালী রাজা। আমি নিকোলো কন্টি এই কথাটা বলেছি, বেশ মানলাম। এবার নিকোলো কন্টি না হয় বলল যে ভারতের সর্বাপেক্ষা শক্তিশালী রাজা, সবটাই অ্যাকসেপ্ট করলাম। প্রশ্নটা তাহলে এখান থেকে কি কি হতে পারে ফ্রেম ওয়াইজ দেখো। নিকোলো কন্টি কোন আমলে আসছে, কার আমলে আসছে? বা প্রশ্নটা এরকম হতে পারে, ভারতের সব থেকে শক্তিশালী রাজা হলেন কে? দ্বিতীয় দেবরায়। এই কথাটা কে বলেছে? তখন তোমাদের বলতে হবে নিকোলো কন্টি। বেশ, এরপরে কি আসছে? নিকোলো কন্টি। আচ্ছা, নিকোলো কন্টি কোন দেশের রাজদূত ছিল বা রাষ্ট্রদূত ছিল সেটা একটা ব্যাপার, সেটা হচ্ছে ইতালীয়। কিন্তু ইতালির লোক ছিল। এরপর কি আসছে? এরপর যে আসছে তার নাম হচ্ছে, পারস্য থেকে আসছে, পারসিক রাষ্ট্রদূত, তার নাম হচ্ছে আব্দুর রাজ্জাক, ঠিক আছে? আব্দুর রাজ্জাক বলে তৃতীয় ব্যক্তি, আব্দুর রাজ্জাক কোথাকার ছিলেন? পারস্য। এই পারসিক রাষ্ট্রদূত তিনি ছিলেন আব্দুর রাজ্জাক। কত সাল নাগাদ আসছে বা কার সময় আসছে? আব্দুর রাজ্জাক বলা যেতে পারে যে এবং পর্তুগিজ ডমিঙ্গো পাইস, এরা বিজয়নগরের সেই সময়টাতেই আসছে, যে 1442 থেকে 44 নাগাদ আসছে। 1442 দেবরায়ের আমলেই পড়ছে, তাই তো? এরকম। এবার এই টাইমটায় যদি তাহলে তারা এসে থাকে, তাহলে তারা কি বলবে? আব্দুর রাজ্জাকের সাথে আরেকজনের নাম বললাম, ডমিঙ্গো পাইস। ঠিক আছে, 3 নম্বর প্লাস ডমিঙ্গো পাইস। এটাকে পায়েস বলে, অনেকে পায়েস বলে, যেহেতু জেড এস যাই। 1522 1522 এরা দুজন একটা কথা বলল। কি বললো বন্ধু? এরা বলল যে বিজয়নগরটি ছিল বিশ্বের সর্বাপেক্ষা সমৃদ্ধ এবং শ্রেষ্ঠ নগরী। বিজয়নগর বিশ্বের মধ্যে, কিন্তু ভারতের নয়, বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা
সর্বাপেক্ষা কি বললাম? সমৃদ্ধ এবং শ্রেষ্ঠ নগর। এইটা হলো আমাদের এই দুজনের কথা। সেম প্যাটার্নের প্রশ্ন আসবে। এইবার তোমাদের এরকম একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ক্রোনোলজিক্যাল প্রশ্ন। তাতে কি হয়, কে আগে আসছে কে পরে আসছে, এই প্রশ্নটা কিন্তু তোমাদের হয়ে থাকে। কে আগে কে পরে, নিকোলা পন্টি আগে নাকি আব্দুল রাজ্জাক আগে নাকি ডোমিঙ্গো পাইস আগে, সাজাতে দেবে। ক্রোনোলজি প্রশ্ন বলা হয়, খুব ইম্পর্টেন্ট এই প্যাটার্নটা। এই হলো আমাদের ওভারঅল সেই সময়কার বলা যেতে পারে তিনজনের বক্তার কথা। তাহলে এবার আসা যাক মন্ত্রীদের নিয়ে একটু কথা বলতে হবে। রাজকীয় ক্ষমতা, আমাদের চ্যাপ্টারটার নাম রাজার ক্ষমতা, যেহেতু বলছি রাজার ক্ষমতা, তাহলে রাজার ক্ষমতাতে যদি একটু মন্ত্রীর নাম নিয়ে আলোচনা করি, হয় না? বলছে যে পাল আমলে, মানে একটা দেখাও যায় যে পাল আমলে মহামন্ত্রী বলো, প্রধানমন্ত্রী বলো বা মন্ত্রী পদ যেগুলো রয়েছে এগুলো বংশানুক্রমিক ছিল। প্রশ্নটা এরকম তাহলে হতে পারে, বুঝছি জায়গাটা আমাদের সুবিধার জন্য। আশা করছি তোমরা এটার নোট নিয়ে নিয়েছো, কারণ এগুলো কিন্তু প্রত্যেকটা এমসিকিউ। তাহলে মন্ত্রী বা এদের যে পদটা ছিল সেগুলো তাহলে কিরকম হবে? প্রথমটা হবে, প্রথম আসছে মন্ত্রী পদ বংশানুক্রমিক। বেশ, বংশানুক্রমিক মন্ত্রী পদটা এদের কাছে বংশানুক্রমিক। ঠিক আছে, মন্ত্রীপদ বংশানুক্রমিক। প্রশ্ন আসতে পারে কিরকম, সেটা হচ্ছে মন্ত্রীপদটা তাহলে বংশানুক্রমিক। এবং এইখানে একটা বড় বিষয় আছে, কোন আমলের কথা বলছি আমি? বলছি কিন্তু পাল আমল। কার আমল? পাল আমল। এই মন্ত্রীপদে কারা বসতে পারবে? ব্রাহ্মণরা। নেপোটিজম আছে কিন্তু কিছু করার নেই, ছিল ব্রাহ্মণরা। ব্রাহ্মণরাই কিন্তু এখানে বসতে পারবে, এটা মাথায় রাখবে। এই যে প্যাটার্নটা বলি না, এটাকে বলা হয় মাইন্ড ম্যাপিং। এই সিস্টেমে পড়াশোনা করবে, দেখবে যে কোনো নোটই তোমরা নামিয়ে নিতে পারবে, সেটা যত বড়ই হোক। পরীক্ষা হলে তোমরা লিখেও আসতে পারবে। আর একটা বিষয় হচ্ছে কি, বাদল স্তম্ভ লিপি বলে একটা লিপি ছিল। এই লিপি থেকে কি পাচ্ছি? বংশানুক্রমিক ভাবে একটা পরিবারের কয়েকজন মন্ত্রীর কথা আমরা জানতে পারি। তাহলে এটার এভিডেন্স পাচ্ছি আর একটা বলা যেতে পারে কোথায়? বাদল পিলার ইনস্ক্রিপশন। বাদল ইনস্ক্রিপ্ট শিলালিপি লিখে দিলাম, বাদল ইনস্ক্রিপশন বা বাদল পিলার ইনস্ক্রিপশন। এটা থেকে আমরা কিন্তু একটা বংশানুক্রমিক ভাবনাটা পাচ্ছি। ঠিক আছে, এটা একটা প্রশ্ন হতে পারে যে কোন ইনস্ক্রিপশন থেকে পাওয়া গেছে, তখন বলে দেবে বাদল পিলার ইনস্ক্রিপশন। আচ্ছা, এইখানে আর একটা বিষয় কি, যে প্রধানমন্ত্রী, রাজমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বিচার বিভাগীয় যারা রয়েছে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কি হবে? ধরা যাক যে কেউ মন্ত্রী পাওয়া যাচ্ছে, এদের উল্লেখও কিন্তু প্রাচীন ভারতে কোনো মন্ত্রী পরিষদ কিন্তু ছিল না ওইভাবে, যে প্রধানমন্ত্রী, রাজস্ব মন্ত্রী বলো, পররাষ্ট্রমন্ত্রী, এগুলোর কি কনসেপ্ট পাই না? না বলতে পাই না, এগুলোর একটা কনসেপ্টও পাই না। প্রশ্ন আসলে এটা লিখে দিতে হবে। পাল আমলে কিন্তু বেশ কিছু উচ্চ পদস্থ কর্মচারীর নামও পাওয়া যায়। একটু আমরা হয়তো উল্লেখ করেছিলাম যে মহাকুমারমত্ত, এইগুলো একটু প্রশ্ন আসে। মহাকুমার, কুমার রাও বলে বা মহাকুমার মত্ত বা মাত্ত, মহকুমারামাত্ত, মহকুমারামাত্ত বা মহাকুমারামাত্ত, এর নাম কি পাওয়া যায়? কি? জেলা শাসকের কর্তা, এখনো পাওয়া যায় নামটা, জেলা
শাসক, তাই না? শব্দটা কিন্তু এখন আমরা পাই। হ্যাঁ, জেলা শাসক বা জেলা শাসকে বলা যেতে পারে কর্তা, এটা মাথায় রেখে, ঠিক আছে? জেলা শাসক বা জেলা শাসকদের ও এটাও হতে পারে, আর এদের মানে জেলা শাসকেরও কিন্তু কর্তা হয়, মানে ওভারঅল সে হেড। আর এটা কি মহাদণ্ডনায়ক, এটাও মাথায় রাখো, মহাদণ্ডনায়ক। এটা কি মহাদণ্ডনায়ক মানে কি? দণ্ড শব্দটা থেকেই কিন্তু আমাদের কাছে ক্লিয়ার যে মহাদণ্ডনায়কের মানে কি হবে। মহাদণ্ডনায়কের মানে হচ্ছে, দণ্ড মানে হচ্ছে কি বিচার, এক প্রকার বিচার বলা হয়। চিফ জাস্টিস আজকালকার, বা জাস্টিস বা কোর্টের জাজ, তাহলে বিচার বিভাগের প্রধানকে আমরা বলবো চিফ জাস্টিস। বিচার বিভাগের প্রধান, ঠিক আছে? এটাও মহাসন্ধি বিগ্রহী। এই যে এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে প্রত্যেকটা শর্ট কোশ্চেন আমাদের ক্ষেত্রে, যেগুলো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে লিখে নাও। মহাসন্ধি বিগ্রহী, মহাসন্ধি বিগ্রহী, খুব ইম্পর্টেন্ট। সন্ধি শব্দটা থেকে জানা যায়, এই যে কিছুদিন আগেই তো আমাদের ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ হলো, তাতে একটা সন্ধি বলা হলো না, যে সিজ ফায়ার শব্দটা মানে কেউ কোনো পক্ষই কিন্তু আর ফায়ার করবে না, সিজ করা, চুপ করে যাওয়া মানে থেমে যাওয়া। তাহলে যুদ্ধ এবং শান্তি এই দুটো, বা পররাষ্ট্র বিভাগের যিনি প্রধান, ঠিক আছে? তাহলে যুদ্ধ ও শান্তি বিভাগের প্রধান। মজাদার বিষয় বন্ধু, এটা কিন্তু একটা আমাদের পোস্ট, কি পোস্ট? ফরেন মিনিস্ট্রি বলি বা ফরেন সেক্রেটারি। ফরেন মিনিস্ট্রি এবং ফরেন সেক্রেটারি যে এস জয়শঙ্কর রয়েছে, তাকে কিন্তু তাহলে কি আমরা এটা বলতে পারি যে মহাসন্ধি বিগ্রহিক? একদমই তাই, আমরা কিন্তু এটা বলতে পারি। এরপরে আর কি আছে? মহাক্ষ পটালিক, সুন্দর নামটা, মহাক্ষ পটালিক। এবার তোমাদের মনে হবে পট শব্দটা দেখে তো অনেক কিছু বোঝা যাচ্ছে না, সেরকম কিছু না। হিসাব রক্ষা বিভাগের প্রধান, বলা যেতে পারে মেইন অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? হিসাব রক্ষা বিভাগের প্রধান। এই ক্লাসটা কিন্তু এটার জন্যই খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, প্রশ্ন আসবেই আসবে, মানে গ্যারান্টি প্রশ্ন আসতে চলেছে। আমি যে কটা বলছি তার মধ্যে থেকে যদি প্রশ্ন না আসে, তোমরা বলবে আমায় বলো, প্রশ্ন আসবেই আসবে এখান থেকে একটা। এই টাইটেলের সঙ্গে যদি প্রশ্ন বা পোস্ট আমরা এটাকে বলে থাকি, এটা প্রত্যেকটা পরীক্ষা ইম্পর্টেন্ট হয়, WBCS থেকে শুরু করে UPSC থেকে শুরু করে ব্যাংকিং সেক্টর বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে এই যদি হিস্ট্রির পার্টটা থাকে, তাহলে এই প্রশ্নগুলো আসেই আসে। তোমাদের ক্ষেত্রে খুব খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেন যুগে কি তাহলে প্রধানমন্ত্রীর জায়গা ছিল? হ্যাঁ ছিল। সেন যুগেও প্রধানমন্ত্রীকে কি বলা হতো? মহামন্ত্রী, ঠিক আছে? মহামন্ত্রীটাকে কিন্তু মাথায় রেখো যে সেন যুগে প্রধানমন্ত্রীকে কি বলবো? মহামন্ত্রী, প্রধানমন্ত্রী মহামন্ত্রী, ঠিক আছে? ঠিক আছে, প্রধানমন্ত্রীর নাম মহামন্ত্রী। এই যুগে মহাভোগপতি ছিল, ধর্মধক্ষ ছিল, মহাসেনাপতি ছিল, সবই ছিল, মহামুদ্রাকৃত বা মহাকরণাধ্যক্ষ, এগুলোর উল্লেখ পাওয়া যায়। রাজপুত রাজ্যগুলোকে তাহলে কি হবে না? পাল হলো, সেন হলো, রাজপুত রাজ্যগুলোর কি খবর? হ্যাঁ, সেখানেও আছে। রাজপুত রাজ্যগুলোতে সাধারণভাবে বলছে যে মন্ত্রীর সংখ্যা ছিল 9 জন, ঠিক আছে? রাজপুতদের ক্ষেত্রে মন্ত্রী সংখ্যা কজন? বন্ধু 9 জন, কিন্তু মাথায় রাখতে হবে 9 জন। এই যে এতগুলো প্রশ্ন বললাম, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটার খুব ইম্পর্টেন্ট, একটা অন্তত আসবেই আসবে, বা দুটো বা তার বেশি হতে পারে। পরীক্ষক যেরকম ভাবে চায় আমাদের ফাঁসাতে, কিন্তু আমরা ফাঁসবো না,
তাহলে এই পর্যন্ত হলো, তোমরা যা নোট নেওয়ার নিয়ে নিতে পারো, হ্যাঁ, বা স্ক্রিনশট যদি নিচ্ছ তো লাইন নিয়ে নাও, কিছু করার নেই। কিছু তো থাকে যারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে ভালোবাসে, পরে হয়তো আমরা ভাবি যেটা লিখে নেবো, ঠিক আছে, লিখে নিও কিন্তু। হ্যাঁ, চলো তাহলে মুছলাম। এইবার আসা যাক আমাদের পরের পাঠটায়। পরের পাঠে আসা, পরের পাঠে বলছে চোল আমলে কিন্তু কোনো মন্ত্রিসভা ছিল না। সত্য মিথ্যার মধ্যে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, চোল আমলে মন্ত্রিসভা ছিল নাকি ছিল না। চোল আমলে কোনো মন্ত্রিসভা ছিল না। চোল আমলে ছিল না, তাহলে চোল আমলের ক্ষেত্রে আমরা কোনো মন্ত্রিসভা পাচ্ছি না, তাহলে কি ছিল। একটা জায়গাকে তো শাসন করতে হবে, তাহলে সেই শাসনটা কিভাবে হতো। এদের বলা হচ্ছে যে কিছু কর্মচারী ছিল, এই কর্মচারীদের আবার দুটো শ্রেণীতে ভাগ করা হতো। নামটা লিখে নেবো আমরা, তাহলে কিভাবে ভাগ হচ্ছে চোল আমলটা। একটা হচ্ছে নাম হচ্ছে পেরুন দনম, ঠিক আছে, পেরু নদম বলা হয়, যাই হোক, পেরুন হলো দনম, পেরুন দনম, ঠিক আছে, পেরুন দনম। পেরুন দনম মানে হচ্ছে যারা উচ্চ পদস্থ কর্মচারী, উচ্চ পদস্থ কর্মচারী, ঠিক আছে, পেরুন্দর। আরটার নাম কি সিরুন্দারা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুটো ভাগ, তাহলে সিরুন্দারা। এটা তার মানে কি হবে, অবশ্যই অপোজিট, নিম্ন পদস্থ কর্মচারী, ঠিক আছে, ব্যাস। এই দুটো ভাগ আমরা কিন্তু চোলদের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাচ্ছি। এই দুটো ভাগ ছাড়া আর কি পাচ্ছি এটার মধ্যে থেকে পয়েন্ট, হ্যাঁ, এইটা কিন্তু বেশিরভাগটাই ঝুঁকে পড়লো কি বংশানুক্রমিক দিকে, প্রায় বংশানুক্রমিকই হলো বলা যেতে পারে, বংশানুক্রমিক, ঠিক আছে, ঝুঁকে পড়ে আর হয়ে যাওয়া, মানে হয়ে যাবে এরকম একটা ব্যাপার। আর এটা কি, এছাড়া একেবারে যে সাধারণ স্তরে যে কিছু কর্মচারী থাকতো তাদেরকে কি বলা হতো, কর্মীগল বা পরিমক্কল, হ্যাঁ, এই ধরনের কিছু তকমা লাগিয়ে দেওয়া হতো। কিন্তু বলা যেতে পারে যে চোল আমলের কর্মচারীরা কিন্তু বেতনের যে হিসেব, বেতন কিভাবে পেতেন, ডাইরেক্ট কি টাকা দেওয়া হতো, আজকে যেরকম ব্যাংকে টাকাটা চলে যায়, আর অনেকে রয়েছে বাবা মারা যেরকম খুব হ্যাপি হয় সকালবেলা যখন মেসেজটা আসে তোর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, ক্রেডিটের শব্দটা শুনতে খুব ভালো লাগে। তাহলে ওদের কি হতো, ওদের হচ্ছে জমি দেওয়া হতো। তাহলে ওদেরও কিন্তু এরকম আবার লেখা আসতো না ইউর ব্যাংক অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ ল্যান্ড বা এরকম, না না, এরকম কোনো কিছু হতো না, ওদের জমি দিয়ে বেতন দেওয়া হতো। তাহলে চলদের সিস্টেমে বেতন হবে কিভাবে, বেতন জমি দেওয়ার মাধ্যমে। অনেকটা ইফতার মতো শোনাচ্ছে কিন্তু, তাই না, জমি দেওয়ার মাধ্যমে, ফাইন, ঠিক আছে, অনেকটাই। জমির মালিকানা কিন্তু নয়, মাথায় রাখবে, জমি দিল তার মানে হচ্ছে মালিকানা নয়, অনেকটা হচ্ছে যে আমি ধরো তোমাকে একটা জমি দিলাম, ধরা যাক ভ্যাবলা ন্যাপলাকে একটা বললো যে ন্যাপলা তোকে আমি একটা জমি দিলাম, এই জমি দিলাম মানে কিন্তু জমিতে ভ্যাবলা ন্যাপলাকে বললো যে তুই চাষ করতে পারবি, কিন্তু তার বেশি কিন্তু পারবি না। ন্যাপলা বললো তুই আমার জমি দিবি না, না, তুই চাষ করে যা পাবি সেটা তো জমি আমার, সেম সিস্টেম। তাহলে জমি দেওয়ার মাধ্যমে এবং জমির থেকে যা রাজস্ব আসছে, জমি কিন্তু রাজস্ব, হ্যাঁ, আর কোনো কিছু না, মালিকানা কিন্তু নয়। মালিকানা যদি মনে করো নেই, দেয়নি, মালিকানা হবে না। তাহলে এইটাই রাষ্ট্রকূটদের ক্ষেত্রে কি, রাষ্ট্রকূটদের শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী বলো বা যেগুলো আছে এগুলো সবকটাই ছিল, তারা সামরিক বেসামরিক দু ধরনের কাজও তারা করতো। এটা হচ্ছে রাষ্ট্রকূটদের ব্যাপার। এখান থেকেও প্রশ্ন হয় যে রাষ্ট্রকূটদের ক্ষেত্রে
রাষ্ট্রকূটের ক্ষেত্রে মন্ত্রী পরিষদরা যারা ছিল, মন্ত্রীরা সামরিক ও বেসামরিক সব সামলাত। বেশ, এটা একটা আমাদের জায়গা হচ্ছে রাষ্ট্রকূটে, এখান থেকে একটা প্রশ্ন আসে। এবং আর কি পাচ্ছি আমরা? আর যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এদের আমলে আমরা যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে এদের সুলতানি আমলে কিন্তু একটু পাল্টেও যায়। এবং রাষ্ট্রকূটদের কোনো বেতনভোগী কিন্তু কর্মচারী ছিল না, এটা কিন্তু বলা যায় না। বেতন ছিল, যেটা চোলদের ক্ষেত্রে কিন্তু উল্টো। চোলদের ক্ষেত্রে বেতন দেওয়া হতো, মানে জমির মাধ্যমে ওখানে বেতন দেওয়া হতো রাষ্ট্রকূটদের ক্ষেত্রে। আর সুলতানি আমলে মন্ত্রীরা সুলতান কর্তৃক কিন্তু নিযুক্ত হতেন এবং তাদের কার্যকাল সুলতানের ইচ্ছার মতো। দেখো একের পর এক আমরা কিন্তু এবার উপরের দিকে আসছি। সুলতানি আমলে তাহলে কি? সুলতানি আমল আমরা চলে আসছি প্রায়। সুলতানি আমল, এই সময় আমরা কি বলছি? সুলতানি আমলে এই কার্যভার বা যা কিছু বলা হচ্ছে মন্ত্রীরা কিন্তু সবকিছুই পেতেন সুলতানের মাধ্যমে। সুলতানি আমলে সুলতান হেড, মাথা, উনি সব করে দেবেন। সে যুগে কোনো মন্ত্রী পরিষদ বলা যেতে পারে যে গড়ে ওঠেনি, কারণ স্বাভাবিক সুলতানি আমল কোনো মন্ত্রী পরিষদ তেমনভাবে থাকবে না। যৌথ নেতৃত্বের ধারণাও তেমন তৈরি হয়নি, সেটাও মাথায় রাখবে। মন্ত্রিসভা না থাকলেও কি ছিল তাহলে? এটা একটা বড় প্রশ্ন। তোমরা বলতে পারো যে মন্ত্রিসভা নেই, সুলতান ধরা যাক বসে রয়েছে দিল্লিতে, দিল্লি থেকে সে কি করে বাংলা শাসন করবে? বাংলা মানে শুধুমাত্র আজকে পশ্চিমবঙ্গ তা নয়, বাংলাদেশ সবটা পড়ছে, গৌ সব। তাহলে এই জায়গাটা কিভাবে সামলাচ্ছে? একটা জায়গা ছিল, সেটার নাম হচ্ছে, মাথায় রাখবে, মজলিস ই খালওয়াত। ঠিক আছে, নামগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। অনেকে এটা ইয়ে হয় যে আমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা বলে যে স্যার কিভাবে মনে রাখবো? আমি বললাম যে কি করে আর মনে রাখবি, মনে রাখার তো আর কোনো রাস্তা নেই, এইভাবেই মনে রাখতে হবে, মজলিস ই খালওয়াত। ঠিক আছে, একটা সভা ছিল যেটা কি করতো? সুলতানকে নানা বিষয়ে পরামর্শ দিত। তাহলে সুলতানি আমলে আমরা কি পাচ্ছি? যে মজলিস ই খালওয়াত, খালওয়াত, ঠিক আছে, খ from epiglottis। তো মজলিস ই খালওয়াত, এই মজলিস ই খালওয়াত নামে একটা সভা সুলতানকে নানা বিষয়ে পরামর্শ দিতেন। কাজটা কি ছিল? সুলতানকে পরামর্শ দেওয়া। আমি সুলতানকে পরামর্শ দিতে পারি, এটাই হচ্ছে মজলিসি খালওয়াতের জায়গা। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মজলিসি খালওয়াত। এই প্রশ্নটা তোমরা এক্সপেক্ট করতে পারো যে আমি মজলিসি খালওয়াত কি কারণে ইউজ করব। আর একটা কি ছিল যে এই যুগে সুলতান তো হলো, কিন্তু সুলতানের পর বলা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী তাহলে কে ছিলেন? আমাদের যেরকম রাষ্ট্রপতির পর কে গুরুত্বপূর্ণ? প্রধানমন্ত্রী। তার আমলেও ছিল, তার নাম ছিল কি? সিনেমাটার নাম হয়তো মনে পড়ে যাবে, ওয়াজির, তাই তো? তাহলে ওয়াজির ছিল সবার উপরে। আচ্ছা, তাহলে এই জায়গাটা তোমরা নোট নিয়ে নাও, এবং যদি কেউ স্ক্রিনশট, পেন দুটোই আমি মুছবো। ওকে, চলো। তাহলে হচ্ছে ওয়াজির। ওয়াজিরের জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। ওয়াজির ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওয়াজির ছিলেন বলা যেতে পারে সুলতানের ঠিক পরের গুরুত্বপূর্ণ পদ। ওয়াজির তাহলে ছিলেন কে? সুলতানের পরে গুরুত্বপূর্ণ
পদ, ঠিক আছে। সুলতানের পরে যদি কেউ গুরুত্বপূর্ণ থেকে থাকে তাহলে কে থাকবে? ওয়াজির। ফাইন। তারপরে এই ওয়াজির বলা যেতে পারে এক প্রকার কিন্তু প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী, কোন একটা সিনেমা যেরকম ছিল প্রধানমন্ত্রী বলছে প্রধানমন্ত্রী তো এরকম। এছাড়া কি কি আছে, আর কি কি পোস্ট আছে? দিওয়ানি আর্টস, হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট, সামরিক বিভাগ কিন্তু, যেটাকে বলা যেতে পারে আর্মি চিফ জেনারেল বা ডিফেন্স মিনিস্ট্রি, তাই তো। দেওয়ান, দেওয়ানজি, তাই তো, দেওয়ানি আর্টস, ঠিক আছে। দেওয়ানি আর্টস, দেওয়ানি আর্টস তাহলে কি? সামরিক বিভাগের প্রধান, সামরিক বিভাগ বলতে পারো, সামরিক বিভাগ, ফাইন, সামরিক বিভাগ। এরপরে কি আছে? দেওয়ানি রিজালাত, সবকটা এক। আমি এবার একটা ফর্মুলা বলছি, মাথায় রাখার চেষ্টা করো। দেওয়ানি সরি রিজালাত, দেওয়ানি রিজালাত কি? দেওয়ানি রিজালাত হলো যে ধর্মীয় বিষয় বলা যেতে পারে নিজের জায়গাটা রাখে, কাজী বলা যেতে পারে এরকম। আর একটা কি? স্কলারশিপ দেওয়া, এটাও কিন্তু তাদের মধ্যে ছিল। ওকে, ধর্মীয় বিষয় প্লাস স্কলারশিপ বা দান, দান ও গ্র্যান্টও দেয় এরা, এটা। আরটা কি ছিল? দেওয়ানি ইনসাফ, ঠিক আছে, দেওয়ানি ইনসাফ, ইনসাফ, এটার মানে কি? দেওয়ানি ইনসাফ হলো দলিল পত্র সংরক্ষণ, ঠিক আছে, দলিল পত্র সংরক্ষণ, বেশ। আর বারিদি মামালিক, এটা অনেকেই হতে চায়, আমি স্পাই হবো স্যার বড় হয়ে, হ্যাঁ, বারিদ ই মামালিক, ঠিক আছে, বারিদ, বারিদ শব্দটার মানেই জেনে রাখবে স্পাইকে বোঝায়, বারিদ ই মামালিক, বারিদি মামালিক। তাহলে বারিদি মামালিকটা কি? বারিদি মামালিক মানে হচ্ছে গুপ্তচর বিভাগ, র, তাই তো, রিসার্চ অ্যানালাইসিস বি, র। তাহলে বারিদি মামালিক মানে হচ্ছে গুপ্তচরের দপ্তর, গুপ্তচর, গুপ্তচর দপ্তর, ঠিক আছে। বারিদি মামালিক তার মানে কি? গুপ্তচর দপ্তর। এইবার এটা তো সুলতানি আমলের গান, ঠিক আছে, সুলতানি আমলে পাওয়া যাচ্ছে। এই যে ডেভেলপমেন্ট গুলো দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে এই বাড়ির বলে, এগুলো বেশিরভাগটা এনেছিল হচ্ছে বলওয়ান, তারপরে আলাউদ্দিন খলজি এটা কি ইমপ্লাই করে, তারপরে হচ্ছে এই যে আর্টস আছে যেটা, এটা সামরিক বিভাগ, এইটাও আনছে ওই সময়টায়। এগুলো হচ্ছে সুলতানি বিভাগের মধ্যে পড়ছে বেশিরভাগটা, ঠিক আছে, সুলতান, সুলতান। তাহলে মুঘল আমলে, তাই তো, মুঘল আমলে এই ওয়াজিরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাকে আমরা বলছি ওয়াকিল, ঠিক আছে। তাহলে আমরা মুঘল আমলটাকে যদি কম্পেয়ার করি, এখানে আমরা সেটা সম্ভব, হ্যাঁ করে দিচ্ছি। ওয়াকিল ধরা যাক, আমি লিখে দিলাম ওয়াকিল, এই ওয়াকিল মানে হচ্ছে কি? প্রধানমন্ত্রী, মুঘল আমলকে, ঠিক আছে। যদি কেউ তোমাকে বলে যে না কোন আমল, এটা হচ্ছে মুঘল আমলে, ওয়াকিল হবে কিন্তু প্রধানমন্ত্রী, যিনি বাদশাহের পরামর্শদাতা এবং বাদশাহের বলা যেতে পারে অনুচর বা বাদশাহের একদম কাছে। এখানে একটা মাথায় রাখবে, সুলতানি যুগে কিন্তু বাদশাহ শব্দটা খুব কম ইউজ হতো, সুলতান শব্দটা বেশি ইউজ হতো। এখানে বাদশাহ শব্দটা কিন্তু মুঘল আমলে বেশি ইউজ হয়। এছাড়া কি আরটা হচ্ছে এর কাজ কি? এর কাজ হচ্ছে এগুলো তো করাই, আর কারোর পদচ্যুত করতে হবে, কাউকে কর্ম দিতে হবে, মানে কোথাও কর্মচারীদের কোথায় কি পাঠাতে হবে, এবং সকল দপ্তরের বলা যেতে পারে যেরকম প্রধানমন্ত্রীটা করে সেরকমই আমাদের এই আমাদের প্রধানমন্ত্রী যেরকম যা পোস্ট হোল্ড করে, ওয়াকিলও কিন্তু সেই পোস্ট হোল্ড করছে, ঠিক আছে, প্রধানমন্ত্রী হলো। তারপরে কি? তারপরে আসে হচ্ছে সেম অর্থমন্ত্রী দরকার, অর্থমন্ত্রী ছিল, ঠিক আছে, যার নাম কি? দেওয়ান, দেওয়ানজি, সে দেওয়ানজি, দেওয়ান,
প্রসেনজিতের সিনেমা দেওয়ানজি, দিয়ে দিন তো নাকি টাকা, সে দেওয়ান। দেওয়ান মানে হচ্ছে কিন্তু অর্থমন্ত্রী, অর্থমন্ত্রী। ফাইন, দেওয়ান মানে কিন্তু অর্থমন্ত্রী। বেশ, মীর বক্সির তাহলে কাজ কি? মীর বক্সি হচ্ছে সামরিক বিভাগ। দেখো তাহলে সামরিক বিভাগ দিওয়ানি আর্টস ছিল, সেটা এখন হয়ে গেল মীর বক্সি। সব এক, কিন্তু পোস্টার নামটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, মীর বক্সি। মীর বক্সি, মীর বক্সি কি করে? বক্সি দন্তেশ্বর লেখে, কারণ শব্দটা যেহেতু অন্য ভাষার, বা কালীবর্ষা দিয়েও তোমরা করতে পারো। ওকে ফাইন, করে দিলাম তোমাদের সুবিধার জন্য। মীর বক্সি কি হবে? মীর বক্সি হবে অবভিয়াসলি তোমাদের সামরিক বিভাগ, সামরিক বিভাগ। ফাইন, বেশ। আর সদর উস সুদূর নামটা শুনতে খুব ভালো লাগে, মানে কি? দাতব্য প্রতিষ্ঠান বা ধর্ম। সেম মানে যেটা আমাদের ইয়ে ছিল যে ধর্মীয় বিষয়ে দিওয়ানি রিজালাত, সরি রিজালাতে এটা পড়েনি, দিওয়ানি রিজালাত, এইটা কিন্তু আমাদের ক্ষেত্রে আসছে যে সদর উস সুদূর নামটা লিখে নিচ্ছি আমরা। হ্যাঁ, সদর উস সুদূর, এখানটায় লিখি সদর উস সুদূর। ঠিক আছে, সদর উস সুদূর। এ কি করবে? দাতব্য। বন্ধু দাতব্য মানে কি? চিকিৎসা বিভাগ। ঠিক আছে, চিকিৎসা। দাতব্য শব্দটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এই দাতব্য প্রতিষ্ঠান এবং ধর্ম প্লাস ধর্ম, দুটো ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে এনাকে আবার এই পোস্টার যে হোল্ড করছে, রাখতেই পারে। আর এটা কি? কাজী উল কাজাত। ঠিক আছে, যোধা আকবরটা না সিনেমাটা দেখে নিও তোমরা, যদি কেউ না দেখে থাকো। কাজী উল কাজাত খুব ভালো সিনেমা, তোমাদের কাজেও লাগবে। কাজী উল কাজাত তার মানে কি? সে আবার প্রধান কাজী বা প্রধান বিচারক, চিফ জাস্টিস, প্রধান বিচারক। ঠিক আছে, কাজী উল কাজাত প্রধান বিচারক। আর কি ছিল? মীর সামান। ঠিক আছে, সম্রাটের গৃহ পরিচালনার। সামান মানে ওই সামান শব্দটা মানে হচ্ছে জিনিস, তাহলে গৃহ পরিচালনা, জিনিস দিয়ে মাথায় রাখবে। কোথায় লিখবো? এখানেই লিখে দিই তোমাদের যাতে একটা ওই মীর সামান, এখানে মীর সামান। মীর সামান কি হবে? মীর সামান হচ্ছে যিনি সোজা কথায় সম্রাটের গৃহ পরিচালনার দায়িত্ব থাকবে। তাহলে সম্রাটের গৃহ পরিচালনা। ঠিক আছে, সম্রাটের গৃহ পরিচালনা দেখে নাও। আরটা আছে মুতাসিব। মুতাসিব শব্দটা খুবই আমাদের জানা, যে জনসাধারণের মধ্যে ধর্ম এবং নৈতিকতা প্রচারের ভার। এটা আগে হতো যে এটার জন্য একটা ডিপার্টমেন্ট সুলতানি আমলেও ছিল এবং মুঘল আমলেও কিন্তু বন্ধুটা ছিল, যে ধর্ম প্রচার করা, এইটা কিন্তু করা হতো, বা নৈতিকতা, মোরালিটি ডিপার্টমেন্ট বলা যেতে পারে। তাহলে এটা মাথায় রেখো যে মুতাসিব হচ্ছে ধর্ম এবং নৈতিকতা প্রচার করা হতো। এছাড়া ছিল দারোগা, গুসলখানা, আরিজি মুবারক, মীর আরাজ, হ্যাঁ, মীর বাহরি, মীর মঞ্জিল, এই ধরনের অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু ছিল। এটা দেখে নাও তোমরা, তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট এই এমসিকিউ এর মধ্যে আসতে চলেছে। আর এই ওভারঅলটা কিসের? এই ওভারঅলটা কিন্তু আমি বলে দিলাম মুঘলদের। এই সম্পূর্ণটা হচ্ছে মুঘল, এটা কিন্তু মুঘল। ঠিক আছে, মুঘল। ফাইন, তাহলে ওপরটা সুলতানি, নিচেরটা মুঘল। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু আসতে পারে। এইটাতেই কিন্তু আমাদের বলা যেতে পারে যে গোটা এই জায়গাটা আমাদের শেষ হচ্ছে। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে এবং আমি তোমাদের প্রত্যেককে বলবো কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, এবং তোমাদের যা ডাউট আছে সেই ডাউটগুলো তোমরা
আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমি তোমাদের জন্য সর্বসময় রয়েছি, আমি তোমাদের প্রত্যেক সময় ক্লাস আপলোড করে দেবো। তোমরা অবশ্যই ক্লাসগুলোকে ফলো করো এবং এইভাবে তোমরা যদি কোশ্চেনগুলোকে নিতে থাকো, আশা করছি তোমরা তোমাদের আর কোথাও যেতে হবে না, গিয়ে পড়তেও হবে না, তোমরা নিজেরাই পড়তে পারবে। আমি আমার সর্বটুকু দিয়ে আমি এই চেষ্টাটা করবো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং কমেন্টটা করে দিও। এটা তোমাদের ওপরেই ছেড়ে দিলাম, জোর করব না, জোর করে কোনো কিছু হয় না, বাট ইটস আ রিকোয়েস্ট, যদি পারো পড়ো, কারণ এটার মাধ্যমেই আমরা সব জায়গায় পৌঁছতে চাইছি তোমাদের মতো বন্ধু যারা রয়েছে তাদের কাছে। থ্যাংক ইউ সো মাচ।